হাই গাইস, কি অবস্থা সবার? চলে এলাম আমার ঈদ ব্লগের পার্ট 2 নিয়ে। আসলে আমি সবকিছুতে এত দেরি কেন তা আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, এইটার একটা মেইন রিজন হচ্ছে যে আমার সবকিছু একার হাতে সামলাতে হয়, যার জন্য আমার সবকিছু একদম অন টাইমে করা হয়ে ওঠে না। যাই হোক, ব্লগ আগে আপলোড করি বা পরে আপলোড করি, তাতে তো আনন্দ আর কম হয়ে যাবে না, তাই না? তবে হ্যাঁ, সবাইকে ছাড়া একা ঈদ করাই একটু খারাপ লাগছিল। হাই, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সারা দিন কাজ টাজ করে একদম অস্থির হয়ে গেছি, তাই ভাবলাম প্রায় দুপুর হয়ে আসছে, আগে নিজে রেডি হয়ে নেই। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিজে রেডি হয়ে গেলাম। আর আমি আজকে খুবই সুন্দর একটা শাড়ি পরেছি। এই শাড়িটা আমার খুবই পছন্দের। কেন জানি না, শাড়িটা পরার পর নিজেকে এত ভালো লাগছিল যা বলার বাহিরে। নিজের কাছে একদম নতুন বউ বউ ফিল হচ্ছিল। সে যাই হোক, নতুন না হই পুরান তো, বউ তো বউই। তবে সত্যি বলতে এই শাড়িটা পরা দেখে গুড্ডু বাবা আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলছিল যে এই শাড়িটা পরায় নাকি আমাকে বেশ সুন্দর লাগছে। আসলে শাড়িতেই তো নারী, তাই না? মেয়েদেরকে অন্যান্য ড্রেসের থেকে শাড়িতেই সব থেকে বেশি সুন্দর লাগে। যাই হোক, শুধু নিজে সুন্দর করে রেডি হলেই তো হবে না, তাই নিজে রেডি হওয়ার পর আমার গুড্ডুকে ঘুম থেকে ডেকে তুলে আমার গুড্ডুকেও রেডি করে ফেললাম। আর আমার গুড্ডুকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তবে আমার কাছে তো দেখতে ভীষণ ভালো লাগছিল, মাশাআল্লাহ। তবে আমার গুড্ডু এই লুঙ্গি আর গেঞ্জি পরে কি যে লজ্জা পাচ্ছিল সেটা একদম দেখার মতো ছিল। যাই হোক, তারপর তাকে নিয়ে চলে এলাম নিচে। নিচে এসে দেখি প্রায় কাটাকাটি শেষ, ভাগাভাগিও চলছে। আজকে গুড্ডুর বাবার বরাবরের মতোই খুবই কষ্ট হয়েছে, কারণ আমাদেরকে ঘরে বাহিরে কোথাও হেল্প করার জন্য একটা মানুষও ছিল না। যেখানে যা কিছু করতে হতো না কেন, আমার আর গুড্ডুর বাবারই করতে হতো। আসলে আনন্দের দিনগুলোতে না কাছের মানুষগুলির কথা খুব বেশি মনে পড়ে যায়। সত্যি কথা বলতে আনন্দের দিনগুলোতে আপন মানুষ ছাড়া আনন্দটা না একদম অসম্পূর্ণ রয়ে যায়। সে যাই হোক, বাসায় চলে এসে গুড্ডুর বাবাকে আবার একটু খাইয়ে নিলাম, কারণ গুড্ডুর বাবা সেই সকালে খেয়েছিল, তার নাকি ক্ষুধা পেয়েছে। তারপর আর কি বসে পড়লাম কাটাকাটি করতে, কারণ এগুলো তো আমার আর গুড্ডুর বাবারই করতে হবে। আমার কাটা দেখে গুড্ডুর বাবা এসে বললো, তুমি এরকম কাটতে থাকলে সারা রাত পার হয়ে যাবে, দাও আমার কাছে, আমিই কাটি। তারপর আর কি গুড্ডুর বাবা বসে কাটাকাটি শুরু করে দিল। তার মাঝখান থেকে আমাকে আর কি আগে রান্না করার জন্য কিছু মাংস তুলে দিল, যেটা নিয়ে আমি আগে রান্না করতে চলে এলাম। রান্না করতে এসে বিয়ের আগের সেই শান্তির দিনগুলোর কথা ভাবছিলাম। ইস, কতই না সুন্দর আর শান্তির ছিল সেই দিনগুলো। কোনো রকম কাজ করতে হতো না, শুধু ঘুরতাম আর শান্তিতে বসে বসে খেতাম। আর এখন কত কাজ করতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, আরেকটা পাগল আছে সেই পাগলটাকেও সামলাতে হয়। সরি, একটা না, দুইটা পাগল, বাবাও পাগল, ছেলেও পাগল। যাই হোক, বাদ দিয়ে পাগলের কথা, ফিরে আসি রান্নার কাজে। ঈদের দিন বলে কথা, আর এই ঈদের দিন আমার সাথে যে এত বড় একটা ধোঁকা হবে সেটা আমি ভাবতেও পারিনি। জাস্ট দেখেন, গুড্ডু বাবা নাকি আমার জন্য একটা গিফট আনছে। আর সেই গিফটটা কি আপনারা তো নিজের চোখেই দেখলেন, আমি আর কিছু বলতে চাই না। তবে একটা কথাই বলবো যে আমাকে এত বড় ধোঁকা দেওয়া ঠিক হয়নি। এইখানে আসল একটা ডায়মন্ডের রিং হলে খুব ভালো হতো গুড্ডুর বাবা। যাই হোক, কি আর করার, কিছুই করার নাই। আমার দুঃখিত মনটাকে নিয়ে আমি রান্নার কাজ শুরু করে দিলাম। আমি এখানে যত ধরনের মশলা ছিল আমার হাতের কাছে সব কিছু দিয়ে দিয়েছি। তারপর